আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। চরমনায়ের জন্য কতদিন অপেক্ষা করবে জানালো জামাত। ইসিতে হাসনাত ও আব্দুল আউয়াল মিন্টুর বাকবিতণ্ডা, প্রার্থিতা বাতিল। রুমিন ফারহানার উঠান বৈঠকে ম্যাজিস্ট্রেটের বাধা, জড়িয়ে পড়লেন বাকবিতণ্ডায়। হঠাৎ ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প। মমতার দলকে উচ্ছেদের ঘোষণা মোদির। এবার বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে 11 দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে যাওয়ার পর জরুরি বৈঠক করেছে বাংলাদেশ জামাত ইসলামী। শনিবার 17 জানুয়ারি সকাল 9টায় মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের পর জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের সাংবাদিকদের বলেন, জামাত ইসলামী 11 দলীয় নির্বাচনী ঐক্যের বিষয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে। ইসলামী আন্দোলন যদি না ফেরে তাহলে বাকি 47টি আসনে প্রার্থী চূড়ান্ত করবে অন্যান্য দলগুলো। তিনি বলেন, বৈঠকে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, আজকের নির্বাহী কমিটির বৈঠকে নির্বাচনী সফর চূড়ান্ত করা হবে। এছাড়া নির্বাচনী নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা চলছে। সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে 20 জানুয়ারি। সংবাদ সম্মেলনে কর্নেল অলি আহমেদের বিরুদ্ধে দায়ের করা মামলারও নিন্দা জানান জোবায়ের। দ্রুত মামলা প্রত্যাহারের আহ্বান জানান তিনি। এর আগে গত বৃহস্পতিবার রাতে 253 আসনে সমঝোতা ঘোষণা দেয় জামাত, জাতীয় নাগরিক পার্টি সহ 10 দল। এর মধ্যে নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের 179 আসন থেকে লড়বে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি এনসিপি লড়বে 30 আসনে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস 20টি, খেলাফত মজলিস 10টি ও এলডিপি 7টি আসনে লড়বে। অন্যদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি 7টি, আমার বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টি 3টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি 2টি ও নিজাম ইসলাম পার্টি 2টি আসনে লড়বে। তবে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে জামায়াতের অসহযোগিতার অভিযোগ তুলে 268 আসনে একক নির্বাচন করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন। বাকি 32 আসনে বিএনপি ও জাতীয় পার্টি বাদে সমমনা দলগুলোর প্রার্থীদের সমর্থনের কথা জানায় দলটি। নির্বাচন কমিশনে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল শুনানির সময় জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ও বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর বাকবিতণ্ডা হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই ঘটনা ঘটে। এ সময় দ্বৈত নাগরিকত্ব নিয়ে মানিকগঞ্জ 3 আসনের প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে আপিল শুনানির বিরতি চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিনিয়র আইনজীবীদের ব্যাখ্যা চলাকালে আপিল শুনানি দুপুরে আধা ঘন্টার জন্য বিরতি দেয় কমিশন। সিইসির নেতৃত্বে পুরো কমিশন আসন ছাড়ার পর মঞ্চের সামনে আপিলের পক্ষে বিপক্ষের আইনজীবীদের জড়ো হয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন। এ জটলার মধ্যে উপস্থিত ছিলেন ফেনী 3 আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তারও বৈধ মনোনয়নপত্র বাতিলের আপিল হয়েছে। এজন্য শুনানিতে অংশ নিতে তিনি ইসিতে আসেন। জটলায় তিনি মনোনয়ন বাতিল করতে চাওয়া পক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। এ সময় অন্য এক আপিলের শুনানির জন্য ইসি মিলনায়তনে উপস্থিত কুমিল্লা 4 আসনের এনসিপি প্রার্থী আব্দুল হাসনাত উত্তেজিত হয়ে পড়েন। তিনি আউয়াল মিন্টুর ক্ষোভ প্রকাশ নিয়ে আপত্তি তোলেন। সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। তখন আব্দুল আউয়াল মিন্টুকে আইনজীবীরা সরিয়ে নিলে তার ছেলে তাবিত আউয়াল কথা বলে হাসনাতকে শান্ত করার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিরতির পর শুনানি শুরু হলে হাসনাত কমিশনের কাছে অভিযোগ করেন। তিনি বলেন, বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন, ব্লাডি সিটিজেন বলেছেন এবং বল প্রয়োগের চেষ্টা করেন। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ বলেন, আমরা ঘটনাটি শুনেছি, এটাকে অনাকাঙ্ক্ষিত বলি। আশা করছি কেউ আর এ ধরনের ঘটনা ঘটাবেন না। তিনি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নির্বাচনী তদন্ত কমিটির কাছে অভিযোগ করার পরামর্শ দেন। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ বিজয়নগরের 2 ইউনিয়ন আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা উঠান বৈঠক করতে গেলে তাতে বাধা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান। এ সময় রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। শনিবার 17 জানুয়ারি বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এ কাণ্ড ঘটে। ইতোমধ্যে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান আচরণবিধি ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে রুমিন ফারহানা ক্ষুব্ধ হয়ে ওঠেন। ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে তিনি বলেন, আমি শেষবারের মতো আপনাকে সতর্ক করে দিচ্ছি, আমি এ ধরনের কথা আর শুনতে চাই না, আপনি পারলে থামিয়ে দেন।
আজ আমি ভদ্রতার সাথে কথা বলছি, পরবর্তীতে সেটা করব না। এ সময় রুমিন ফারহানা আরও বলেন, অন্যরা আপনাদের বৃদ্ধাঙ্গুলি দেখায়, খোঁজ নিয়ে দেখেন, তাদের ব্যাপারে কিছুই করেন না। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের এই স্বতন্ত্র প্রার্থীকে আরও কঠোর কথা বলতে শোনা যায়। এক পর্যায়ে তিনি ওই ম্যাজিস্ট্রেটকে বলেন, আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার। মাথায় রাখেন, যাদের কথায় এখন আপনারা চলছেন, শেখ হাসিনার সময় তারা কানে ধরে খাটের নিচে থাকতো। আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। এই ঘটনার প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান বলেছেন, নির্বাচন বিধি লঙ্ঘন করে তারা সমাবেশের আয়োজন করে। বিষয়টি নিয়ম বহির্ভূত হওয়ায় আমরা সেখানে গিয়ে তাদেরকে সমাবেশ না করার জন্য বলি। সমাবেশের আয়োজক মোহাম্মদ জুয়েলকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। এই আসনে 2 প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এবং এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারীকে ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়েছেন তিনি গত বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এই পরামর্শ দেন। মির্জা আব্বাসের উদ্দেশ্যে মেঘনা আলম লিখেছেন, মির্জা আব্বাস আমার সিনিয়র, সম্মান জানিয়ে বলবো নতুনদের জায়গা ছেড়ে দিন, বিশ্রাম নিন। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারীর উদ্দেশ্যে তিনি লিখেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারী আমার জুনিয়র, স্নেহের সাথে বলবো আরও শেখো। পোস্টের শেষে তিনি লিখেছেন, ঢাকা 8-এর সময় এখন মেঘনা আলমের। গত 28 ডিসেম্বর গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন মেঘনা আলম। একই দিনে তিনি দলটির পক্ষ থেকে ঢাকা 8 আসনের মনোনয়ন ফরমও সংগ্রহ করেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চলমান ইরান বিক্ষোভে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের পাশে থাকার অঙ্গীকার করেছিলেন। বিক্ষোভ দমনে সহিংসতার অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপেরও কঠোর হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। তবে শুক্রবার 16 জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, গতকাল যেসব ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল, ইরানের নেতৃত্বে সেগুলো বাতিল করেছে। ধন্যবাদ। ইরানের প্রতি সুর নরম রেখে হামলা না করার ব্যাপারে তিনি আরও লেখেন, তারা কাউকে ফাঁসি দেয়নি, ফাঁসির আদেশ বাতিল করেছে। এটাই হামলা না করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। এর আগে গত 2 সপ্তাহ ধরে ইরানের চলমান বিক্ষোভে হাজার হাজার মানুষ হতাহত হওয়ার ঘটনায় ওয়াশিংটন বেশ কঠোর অবস্থানে ছিল। তবে বুধবার ট্রাম্প জানতে পারেন যে ইরানে বিক্ষোভকারীদের উপর হত্যাকাণ্ড বন্ধ হয়েছে। এরপরই তিনি সামরিক হস্তক্ষেপের পথ থেকে সরে এসে কূটনৈতিক ও সমঝোতামূলক সুর গ্রহণ করেন। ভারতের পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দিয়ে নির্বাচনী উত্তেজনা বাড়িয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মালদাহের জনসভা থেকে তৃণমূল সরকারকে জনগণের শত্রু বলে অভিহিত করে তিনি বলেন, দরিদ্র মানুষের জন্য কেন্দ্রের পাঠানোর টাকা লুট করছেন তৃণমূল নেতারা। মোদী ঘোষণা করেন, এখন সময় এসেছে এই নিষ্ঠুর সরকারকে বিদায় জানানোর এবং বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করার। জনসভায় তিনি বলেন, আমি বলবো পাল্টানো দরকার, আর আপনারা বলবেন চাই বিজেপি সরকার। উপস্থিত জনতা চিৎকার করে বলে তার কথায় সায় দেয়। মোদী দাবি করেন, 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার যে লক্ষ্য, তার জন্য বাংলায় সুশাসন অত্যন্ত জরুরি। তিনি বিহার, ওড়িশা ও ত্রিপুরার উদাহরণ টেনে বলেন, এবার বাংলার মানুষ বিজেপিকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা দেবে। মহারাষ্ট্রের পৌরসভা নির্বাচনের ফলাফলকে ঐতিহাসিক আখ্যা দিয়ে মোদী বলেন, মুম্বাইয়ের মানুষ বিজেপির উপর আস্থা রেখেছেন। কেরালাতেও আমরা তিরুবনন্তপুরমের প্রথম মেয়র পেয়েছি। এটি প্রমাণ করে যে জেন-জি বা তরুণ প্রজন্ম বিজেপির উন্নয়নের মডেলে বিশ্বাসী। তিনি এই সাফল্যের ধারা বাংলায় বজায় রাখার আহ্বান জানান। মোদী বলেন, তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের ভোটার বানানোর রাজনীতি করছে। বিজেপি সরকার গঠন করলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, শেষ করছি আজ ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।